নতুন করে কোনো ঘোষণা না আসলে আগামীকাল থেকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে কোনো পণ্য রপ্তানি করতে হলে ৩৫% শুল্ক গুনতে হবে। আলোচনা করব মার্কিন শুল্ক নীতি নিয়ে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং ব্যাংকের সাইবার হামলার শঙ্কায় কী সতর্কতা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এসব খবর থাকছে। সাথে থাকছে দেশের শেয়ার বাজারে বিনিয়োগ লেনদেন নিয়েও, সঙ্গে বন্দর বাণিজ্য হাটের খবর। সপ্তাহ শেষের ভাগ শেষে আছে তানজিম শাফিন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ শুল্ক ইস্যুতে তৃতীয় দফায় দর কষাকষি চলছে। আশাবাদ ৩৫% থেকে শুল্ক হার কমবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপ কার্যকর হচ্ছে আগামীকালকে থেকে। বিভিন্ন দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি, তার উপরেই শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এখানে একটি বিষয় উল্লেখ্য, বাংলাদেশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে প্রায় $৮ বিলিয়ন, যেখানে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করে থাকে $2 বিলিয়ন কাছাকাছি, অর্থাৎ $6 বিলিয়ন বেশি পণ্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে। এ ধরনের যে বাজারগুলো রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র বেশি পরিমাণে পণ্য আমদানি করে এবং রপ্তানি কম করে, সেই বাজারগুলোতেই পণ্যর উপরে অতিরিক্ত বা পাল্টা শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। যার মধ্যে আমরা দেখছি যে জাপানের ক্ষেত্রে, জাপানে যুক্তরাষ্ট্রের যেই মোট মার্কিন আমদানি রয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র যে মোট রপ্তানি রয়েছে তার 4.5% আমদানি করে জাপান। জাপানের উপরে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক দিয়েছে 25%। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের মোট রপ্তানির 4% আমদানি করে, তাদের উপরে 25% শুল্ক দিয়েছে ট্রাম্প প্রশাসন। থাইল্যান্ডের ক্ষেত্রে যদি দেখি, থাইল্যান্ড বাংলাদেশের কাছাকাছি পরিমাণে পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে, যেখানে 1.9% যুক্তরাষ্ট্রের রপ্তানির পণ্য যায়। থাইল্যান্ডের উপরে 36% শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। মালয়েশিয়া থেকে 1.6% মার্কিন আমদানি হয়ে থাকে, মালয়েশিয়ার উপরে 25% শুল্ক দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি, বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে সকল পণ্য রপ্তানি করে থাকে তার 1% আমদানি করে। বাংলাদেশের উপরে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য 35% শুল্ক দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু একই রকম বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্র থেকে কম আমদানি করে এবং বেশি রপ্তানি করে এমন বেশ কয়েকটি দেশে আবার দেখা গেছে যে বাংলাদেশের চেয়ে কম শুল্ক আরোপ হয়েছে, যেমন ইন্দোনেশিয়ার ক্ষেত্রে 32% শুল্ক দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু ইন্দোনেশিয়া বাংলাদেশের মতো 1% কম মার্কিন রপ্তানি পণ্যের আমদানি করে থাকে। তো এখান থেকে আসলে আলোচনা চলছে। এপ্রিল মাসের প্রথম ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি ঘোষণা করা হয়, সেখান থেকে 3 মাস সময় নেওয়া হয়েছিল আলাপ আলোচনার জন্য। এর পরবর্তীতে আবারও জানানো হয় যে বাংলাদেশের উপরে 37% থেকে 35%, অর্থাৎ 2% শুল্ক কমিয়ে 35% শুল্ক আরোপ হতে যাচ্ছে। এরপরে 3 দফা আলোচনা বসেছে অন্তর্বর্তী সরকার ও ট্রাম্প প্রশাসন। সবশেষ আলোচনাটি বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে হয়েছে। সেখান থেকে যদি কোনো ধরনের পরিবর্তন আসে, সেটা আগামীকালকে থেকে কার্যকর হতে যাওয়া শুল্ক নীতিতে প্রতিফলন পড়বে। এদিকে আন্তঃব্যাংক থেকে ডলার কেনার পর আবারও বাড়ছে ডলারের দাম। ধরাছোঁয়ার বাইরে খুচরা মানি এক্সচেঞ্জের মার্কেট, অর্থাৎ কার্ড মার্কেটের কথা আমরা বলছি। আমরা যদি টাকার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্য দেখি, মার্কিন ডলারের ক্রয় মূল্য 122 টাকা অতিক্রম করেছে। 122 টাকা 33 পয়সা মার্কিন ডলারের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 122 টাকা 90 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 139 টাকা 50 পয়সা, বিক্রয় মূল্য 140 টাকা 19 পয়সা। ব্রিটিশ পাউন্ড 161 টাকা 90 পয়সায় কেনা যাচ্ছে, বিক্রয় মূল্য 162 টাকা 73 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 39 পয়সা, বিক্রয় মূল্য 1 টাকা 40 পয়সা। চাইনিজ ইউয়ান 16 টাকা 95 পয়সা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 17 টাকা 4 পয়সা। অস্ট্রেলিয়ান ডলারের ক্ষেত্রে 78 টাকা 68 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 79 টাকা 7 পয়সা। সিঙ্গাপুর ডলার 94 টাকা 27 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 94 টাকা 79 পয়সা। কানাডিয়ান ডলার 88 টাকা 45 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 88 টাকা 87 পয়সা। ইয়েনের ক্রয় মূল্য 0 টাকা 81 পয়সা এবং বিক্রয় মূল্য 82 পয়সা। শ্রীলঙ্কান রুপি 2 টাকা 45 পয়সা ক্রয় মূল্য, 2 টাকা 47 পয়সা বিক্রয় মূল্য। এদিকে সাইবার হামলার বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস প্রতিষ্ঠান, ই পেমেন্ট গেটওয়ে সহ প্রধান নির্বাহীদের চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা সেখানে এই সতর্কতার কিছু তথ্য দেখে নিতে পারি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা, সব সার্ভার, ডেটাবেজ ও সিস্টেমের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় পোর্টগুলো বন্ধ রাখতে বলা হয়েছে।
অননুমোদিত ব্যবহারকারীদের ঠেকানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের চিঠি প্রেরণ করা হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরিকাঠামো, স্বাস্থ্যসেবা এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সতর্কতা দেওয়া হয়েছে। সাইবার হামলা ঠেকানো ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকে বড় উত্থান, 91 পয়েন্ট বেড়েছে সূচক। লেনদেন হয়েছে 1000 কোটি টাকার বেশি। ইতিবাচক প্রবণতায় পুঁজিবাজারের লেনদেনের ধারাবাহিকতা কতদিন থাকে সেটি এখন বিনিয়োগকারীদের প্রশ্ন। আজকের দিনে 91.21 পয়েন্ট বেড়েছে সার্বিক সূচক ডিএসইএক্স, দাঁড়িয়েছে 5443.41 পয়েন্টে। লেনদেন হয়েছে বড়, 1063 কোটি 39 লাখ টাকার লেনদেন হয়েছে। লেনদেন গত দিনের তুলনায় বেড়েছে 320 কোটি 23 লাখ টাকা। যদিও দর পরিবর্তনে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর পিছিয়েছে, 167টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, দর বেড়েছে 150টির এবং দর অপরিবর্তিত থেকেছে 77টি প্রতিষ্ঠানের শেয়ার। ঢাকা পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেনে সার্বিক সূচক 51%, সার্বিক সূচক অনেকটা বেড়েছে। সর্বোচ্চ লেনদেন 1063 কোটি টাকা, যেটি সপ্তাহের শেষ দিনে হয়েছে। মূলধন বেড়েছে সপ্তাহব্যাপী 6000 কোটি টাকার মতো। আমরা যদি দেখেছি চলতি সপ্তাহের প্রথম 3 কার্যদিবসে সূচকের পতন ছিল এবং শেষ 3 কার্যদিবসে বড় ধরনের উত্থান দেখা যায়। তবে টাকার অঙ্কের লেনদেন হয়েছে 800 কোটির আশপাশে। সপ্তাহ শুরু হয়েছিল 37 পয়েন্টের সূচকের পতন দিয়ে, এরপর দিনেও 12 পয়েন্ট কমেছে সূচক এবং সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে 33 পয়েন্টের বেশি সূচক কমে যায়। তবে সপ্তাহের শেষ দুদিনে 53.73 পয়েন্ট ও 91.21 পয়েন্ট বেড়েছে সার্বিক সূচক। এই সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আজকের দিনে, অর্থাৎ সবচেয়ে শেষ দিনে 1063 কোটি টাকার। সবচেয়ে কম লেনদেন হয়েছিল মঙ্গলবারে 717 কোটি টাকার। এবং বাজার মূলধন সপ্তাহব্যাপী 6000 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 281 পয়েন্ট, লেনদেন হয়েছে 11 কোটি 78 লাখ টাকার। সপ্তাহ শেষ দিনের সিএসসির লেনদেনের তথ্য দেখে নিতে চাই। সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই দাঁড়িয়ে আছে 15,202.38 পয়েন্টে। আজকে বেড়েছে 281.71 পয়েন্ট, লেনদেন হয়েছে 11 কোটি 78 লাখ টাকার। লেনদেন টাকার অঙ্কে কমেছে 11 কোটি 65 লাখ টাকার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দরপতন হলেও দর বেড়েছে বেশিরভাগের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 107টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দর কমেছে 87টির এবং অপরিবর্তিত থেকেছে 35টি প্রতিষ্ঠানের শেয়ার দর। দিন দিন মুখ থুবড়ে পড়ছে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। দুই দেশের ব্যবসায়ীদের একাধিক বৈঠকেও মিলছে না সমাধান। এতে কমেছে বন্দরের রাজস্ব আয়, কমছে শ্রমিকদের আয়ও। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কমে আসার প্রধান কারণ কি? ব্যবসায়ীরা কি বলছেন, আমদানিকারক রপ্তানিকারকরা কি বলছেন? শাফিন, হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য কমে আসার প্রধান কারণগুলো হচ্ছে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা থাকা, সাথে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে বঞ্চিত হবার কারণে আমদানিকারক যারা রয়েছেন তারা কিন্তু এই বন্দর থেকে অন্য বন্দরগুলোতে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে কিন্তু এই বন্দরে যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু মুখ থুবড়ে পড়ছে। এটি কিন্তু প্রধান কারণ হিসেবে কিন্তু ব্যবসায়ীরা চিহ্নিত করছেন এবং এই বিষয়গুলো নিয়ে একাধিকবার ভারতীয় এবং বাংলাদেশের যে ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, যেখানে ভারতীয় যে সহকারী হাই কমিশনার মনোজ কুমার তিনিও কিন্তু একাধিকবার সেই বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন এবং বারংবার যে কারণগুলো আসলে কি কারণে আমদানি রপ্তানি বাণিজ্যটা কমে যাচ্ছে সেটি চিহ্নিত করার চেষ্টা কিন্তু দুই দেশের ব্যবসায়ীরা বারবার করছেন। এবং আমরা দেখেছি সবচেয়ে গতকালও কিন্তু হিলি স্থল বন্দরে কিন্তু ভারত বাংলাদেশে যে ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কিন্তু ভারতীয় যে সহকারী হাই কমিশনার মনোজ কুমার তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং ছোট ছোট যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা চিহ্নিত করেছেন এবং সেগুলো সমাধানের জন্য কিন্তু ভারতীয় যে সহকারী হাই কমিশনার তিনি আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে দ্রুত এটি সমাধান হলে তো বাণিজ্যের যে গতি সেটি কিন্তু বাড়বেন। বিশেষ করে যে সমস্যাগুলো তারা চিহ্নিত করেছেন সেটি হচ্ছে যে রপ্তানির যে সময়সীমা, রপ্তানি করবার সময় যদি সময়সীমাটা বাড়ানো হয় সেক্ষেত্রে
রপ্তানিটা বাড়বে, সেই জায়গাতে গিয়ে কোয়ারেন্টাইন যে ভারত অভ্যন্তরীণ অফিস লাগবে, সেই বিষয়ে কাস্টমসের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভারতে লাগবে, এই বিষয়গুলি সবকিছু তুলে ধরেছেন বাংলাদেশের যে ব্যবসায়ী তারা, এবং সেই তথ্যগুলো কিন্তু নেবার পরে হাই কমিশনার একটা আশ্বস্ত করেছেন যে হয়তো দ্রুত সমাধানের পথ কিন্তু খুলবে এবং এই আমদানি রপ্তানি বাণিজ্যের গতি ফিরবে। এটা শাফিন। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর দিয়ে, জানাচ্ছিলেন আশঙ্কাজনক হারে কমছে হিলি স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রম। চট্টগ্রাম নগরীর লালদিঘি মাঠে চলছে 15 দিন ব্যাপী বৃক্ষ মেলা। 60টি স্টলে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির বনসাই, ফলদ, বনজ ও ওষুধি গাছ নিয়ে এসেছেন নার্সারি মালিকরা। প্রতিদিন 5 থেকে 7 লাখ টাকার গাছ বেচা কেনা হচ্ছে মেলায়। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে এই বৃক্ষ মেলা কতটা জমে উঠেছে? এখন তো বর্ষার মৌসুম, গাছ লাগানোর উত্তম সময়। যারা ক্রেতারা রয়েছেন তারা বিভিন্ন জাতের গাছ দেখে কি বলছেন? শাফিন, লালদিঘির মাঠের 15 দিন ব্যাপী যে বৃক্ষমেলা তার আজ চতুর্থ দিন। আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকে মূলত ক্রেতা এবং দর্শনার্থীরা এই বৃক্ষমেলায় আসছেন, ভিড় করছেন, কেউ দেখছেন, আবার কেউ পছন্দের গাছ চারা সংগ্রহ করছেন। তবে যেভাবে জমে ওঠার কথা এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন সেভাবে এখনও জমে ওঠেনি। বিশেষ করে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে বৈরী আবহাওয়া, গুড়ি গুড়ি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এসবের কারণে ক্রেতারা, দর্শনার্থীরা মেলায় আসতে পারছেন। তবে যারা আসছেন তাদের মধ্যে কেউ কেউ তাদের পছন্দ হলে বৃক্ষগুলো সংগ্রহ করছেন, আবার আর অনেকেই দেখে দর্শনার্থী হিসেবে এখানে আসছেন। বেচা বিক্রির ক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে প্রতিদিন এখানে যেহেতু 60টি ছোট বড় স্টল রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 থেকে 7 লাখ টাকা বেচা বিক্রি হচ্ছে। যদিও প্রত্যাশিত যে বেচা বিক্রি সেটি এখনও হয়ে ওঠেনি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে বিভিন্ন ধরনের বনসাই কিন্তু নার্সারি মালিকরা নিয়ে এসেছেন, এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের বনসাই নিয়ে আছেন। তার মধ্যে বিভিন্ন প্রকারের বট বৃক্ষ রয়েছে, তেঁতুলের গাছ রয়েছে, এবং আম গাছ সহ অন্যান্য যে বনসাই সেগুলো রয়েছে। দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ 1,50,000-এর উপরেই বনসাই এখানে রয়েছে। আবার আমরা 20,000, 30,000 এরকম বনসাইও দেখতে পাচ্ছি। এক একটির বয়সও কিন্তু 40 বছর, 30 বছর, 43 বছর। এবং যে বনসাইটির সর্বোচ্চ দাম এখানে হাঁকানো হচ্ছে সেটি হচ্ছে একটি বট, যেটির দাম রাখা হয়েছে 1,65,000। তার বয়সও কিন্তু প্রায় 44 বছর। এবং অন্যান্য যে বৃক্ষ, বিশেষ করে ফলদ, ঔষধি গাছ থেকে শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা প্রকারের শোভা বর্ধনকারী যে বৃক্ষগুলো আছে সেগুলোর কিন্তু সমারোহ ঘটানো হয়েছে। এবং এখানে যারা ক্রেতা হয়ে আসছেন, দর্শনার্থী হয়ে আসছেন, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মূলত চারা জাতীয় যে বৃক্ষগুলো রয়েছে, যেগুলো ঘরের বারান্দায় কিংবা আশপাশে রাখা যায়, এই ধরনের গাছগুলো তারা সংগ্রহ করছেন। আর শৌখিন যারা আছেন তারা মূলত বনসাইয়ের দিকে ঝুঁকছেন। তো এ ছিল আমার কাছে চট্টগ্রামের লালদিঘির মাঠের 15 দিন ব্যাপী বৃক্ষমেলার সবশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী কাজী মাহফুজ যুক্ত হয়েছিলেন। চট্টগ্রামের লালদিঘির মাঠে চলছে 15 দিন ব্যাপী বৃক্ষ মেলা, তা নিয়ে জানাচ্ছিলেন সবশেষ। এদিকে চাহিদার শীর্ষে রুই মাছের মাসিক মূল্যবৃদ্ধি 10% ছাড়িয়েছে। অন্যদিকে গত বছরের তুলনায় ব্রয়লার মুরগির দাম কমেছে 7%। মাছ বাজার নিয়ে খুলনা থেকে যুক্ত হতে চাই। এর আগে টিসিবির দেওয়া দামের তুলনামূলক চিত্র দেখে নেব। রুই মাছের বাৎসরিক মূল্যবৃদ্ধি 7.14%। এক বছর আগে যেখানে 300 থেকে 400 টাকা প্রতি কেজি রুই মাছের দাম ছিল, এখন তা 300 থেকে 450 টাকা। ইলিশের মূল্যবৃদ্ধি বাৎসরিক 25%। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে বছর ব্যবধানে, যেখানে এক বছর আগে 165 থেকে 175 টাকা ছিল, এখন তা 145 থেকে 170 টাকা। গরুর মাংসের দাম প্রায় অপরিবর্তিতই রয়েছে। খাসির মাংসের দাম কিছুটা বেড়েছে, 1000 থেকে 1100 টাকা, যেখানে আগে এক বছর আগে প্রতি কেজি খাসির মাংস ছিল, এখন তা 1100 থেকে 1250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছ বাজার নিয়ে জানবো। খুলনায় বেড়েছে সব ধরনের মাছের দাম, প্রকারভেদে মাছের দাম প্রতি কেজিতে 20 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। এনে আরো জানাতে সন্ধ্যা বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, মাছের দাম বাড়ার কারণ ব্যবসায়ীরা কি বলছেন? বাজারে মাছের সরবরাহ কতটা দেখছেন?
ধরে খুলনায় কিন্তু মাছের দাম অনেকটাই বেশি রয়েছে, আজকেও কিন্তু একই রকম অবস্থা। বাজারে যেমন চাহিদা রয়েছে, চাহিদার তুলনায় কিন্তু খুলনার যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু মাছের সরবরাহ অনেকটাই কম রয়েছে। আমরা এই মুহূর্তে সন্ধ্যা বাজারে রয়েছি, এই বাজারটি কিন্তু বিকাল থেকে অনেক জমজমাট হয়ে ওঠে। তবে এখানে মাছের দাম বাড়ার কারণে কিন্তু গত কয়েকদিন ধরে এখানকার যে ক্রেতা সংখ্যা সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। বাজারে সব ধরনের মাছই আমরা দেখছি, তবে চাহিদার তুলনায় কিন্তু সেই মাছের সংখ্যা অনেকটাই কম রয়েছে। বাজারে কিন্তু বেশি রয়েছে চাষের যে মাছ সেগুলো, এর পাশাপাশি সামুদ্রিক মাছও রয়েছে, তবে তার পরিমাণও কিন্তু অনেকটাই কম। এখানে আমরা বাজারে এসে যেটি দেখলাম আজকে, যে রুই মাছ যেটি বিক্রি করা হচ্ছে চাষের 330 থেকে 350 টাকা পর্যন্ত। এর পাশাপাশি কাতলা মাছ রয়েছে বাজারে, কাতলা কিন্তু বিক্রি করা হচ্ছে 320 থেকে 330 টাকা প্রতি কেজি। এছাড়াও যে পাবদাটি আপনি দেখছেন, এই পাবদা কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে 400 থেকে 500 টাকা প্রতি কেজিতে। এর পাশাপাশি ছোট চিংড়িও রয়েছে, সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে 650 থেকে 700 টাকা, যেগুলো কিন্তু গত 2 মাস আগেও বিক্রি করা হয়েছে মাত্র 500 থেকে 550 টাকার মধ্যে। সব মিলিয়ে বললে চলে যে বাজারে মাছের দাম কিন্তু অনেকটা চড়া রয়েছে। এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন যে মূলত কিন্তু মাছের যে সরবরাহ সেটি কিন্তু বাজারে অনেকটাই কম রয়েছে, এবং এই সরবরাহ কম থাকার কারণে কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু অনেকটাই বাড়তির দিকে। এবং এই বৃষ্টির যে সময়টা রয়েছে, বৃষ্টিটা কিছুটা কমে আসলে, সব জায়গা থেকে পানি কিছুটা কমে আসলে মাছের সরবরাহ আবারও বাড়তে পারে এবং সেই সময় দাম কমতে পারে, এমনটাই বলছেন কিন্তু এখানকার ব্যবসায়ীরা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে মাছ বাজার থেকে সবশেষ খবর। রামিম, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রামিম চৌধুরী যুক্ত হয়েছিলেন খুলনার সন্ধ্যা বাজার থেকে, জানাচ্ছিলেন মাছের সরবরাহ দরদাম নিয়ে। এ ছিল এ সপ্তাহের ভাগশেষে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekhon tv।